নমস্কার, আমি দীপঙ্কর দেবনাথ। আমার সঙ্গে আছে দীপঙ্কর চক্রবর্তী, দীপন চক্রবর্তী। তো আমরা হচ্ছে সকলেই জিওগ্রাফিক্যাল সোসাইটির মেম্বার এবং আজকে একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে, তো সেটাই আমরা এসছি। তো অলরেডি আমাদের গৌতম গাঙ্গুলি ক্লাস নিচ্ছে, তো চলুন দেখা যাক তার ক্লাসগুলোকে একটু। নমস্কার, আমি গৌতম গাঙ্গুলি, এজিএস এর তরফ থেকে আলিপুরদুয়ার জিওগ্রাফিক্যাল সোসাইটি। তো আমরা আজকে ডুয়ার্স কর্না অফিসে চলে এসেছি। তো এখানের সাথে আমাদের স্যারেরাও রয়েছেন। স্যারের সাথে আমরা জাস্ট একটু কথাবার্তা বলে নেব যে আমাদের মানে ট্রেনিংটা যেটা হচ্ছে, আমি ট্রেনিং দিচ্ছি অলরেডি, আর গতকালকেও ট্রেনিং হয়ে গেছে। তো স্যারের সাথে প্রথমে পরিচয় পর্বটা সেরে নিই। স্যার, আপনার নাম? আমার নাম সৌপর্ণ চক্রবর্তী। আচ্ছা, আমি এমপ্লয়মেন্ট অফিসার ইনচার্জ হিসাবে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আলিপুরদুয়ারে কর্মরত। আচ্ছা স্যার, এই মানে বিষয়টা সম্পর্কে একটু বলুন যে এই ট্রেনিংগুলো আপনারা কী কারণে করাচ্ছেন বা কবে থেকে শুরু হয়েছে? লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট এই ট্রেনিংটা অর্গানাইজ করে। এটা হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার ট্রেনিং। তো যে সমস্ত মহিলারা 18 থেকে 45 বছর বয়স এবং যারা গৃহপরিচারিকার কাজ করেন, তাদের জন্য, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, যাতে তারা তাদের কর্মক্ষেত্রে আরও ভালোভাবে সার্ভিসটা প্রোভাইড করতে পারেন, সেই জন্য ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট, লেবার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই 3 দিনের ট্রেনিংটা অর্গানাইজ করে থাকেন। এই বিষয়টার সম্পর্কে যেমন ধরুন আপনারা কীভাবে এই জিনিসটাকে সংগঠিত করে চলেছেন বা কতদিন থেকে শুরু হয়েছে এই বিষয়টি? এটা কি জাস্ট এই বছর থেকে 2025 থেকে শুরু হয়েছে নাকি এই সম্বন্ধে যদি একটু 2013 থেকেই এটা চলছে? 2013 থেকে। আচ্ছা, এখন আপনারা যাকে ক্যামেরায় দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের বড়বাবু। স্যার, আপনার নামটা? অতুল চন্দ্র রায়। অতুল চন্দ্র রায়। আমরা এই স্যারের কাছ থেকেও একটু শুনে নেব যে এই বিষয়টি সম্পর্কে, যেটা আমি জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, এই বিষয়তে স্যার সব কিছু বললেন। তারপর আমিও একটু বলি যে এটা প্রোগ্রামটা খুবই ভালো। আমরা এনাদের ডাকি, যুবশ্রী কার্ড থেকে আমরা ওনাদের ফোন নম্বর দিয়ে যান, ফোন নম্বর থেকে আমরা ফোন করে ওনাদের প্রত্যেককেই ডাকি। ডাকার পরে একটা ট্রেনিং, এটা আগে ছিল 10 দিনের, এখন 10 দিন কমিয়ে এখন 3 দিন করা হয়েছে। এরা কিছু সামান্য অনারিয়ামও পাবে, 3 দিনের ভালো ব্যবস্থা আছে। আচ্ছা, এই ট্রেনিংটা স্যার আমরা এই এজিএস মানে আলিপুরদুয়ার জিওগ্রাফিক্যাল সোসাইটি ছাড়াও আরও তো কিছু সোসাইটি আছেন যারা এই বিষয়ে ট্রেনিং দিয়ে যাচ্ছেন, তো তারাও হয়তো সুন্দরভাবে ক্লাস নিয়ে যাচ্ছেন এবং আমি আশা রাখবো যাতে এই ধরনের ট্রেনিংগুলো আরও ভবিষ্যতে হতে পারে এবং আমরাও তার সাথে যুক্ত হতে পারি। এবং আমাদের এজিএসের তরফ থেকে আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ যে এই সময় দিয়েছেন। আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট জিনিসটি এখানে প্রোভাইড করার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা গৌতমবাবু, আজকে আপনি এখানে এসছেন, অ্যাকচুয়ালি কী জন্য এসছেন? নমস্কার, আমি গৌতম গাঙ্গুলি। আমি এজিএস এর তরফ থেকে এসেছি, আলিপুরদুয়ার জিওগ্রাফিক্যাল সোসাইটি। গতকালও আমাদের এখানে একটা প্রোগ্রাম হয়ে গেছে, যেখানে আমি ক্লাস নিয়েছিলাম গ্রুমিংয়ের ওপরে, মানে সাজসজ্জা, বিভিন্ন ধরনের তার মধ্যে টপিক রয়েছে। এবং আজকে আমি যে ক্লাসটা নিতে চলেছি সেটার সাবজেক্ট হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, বর্জ্য ব্যবস্থাপনা এবং হাউসকিপিং। এই দুটো বিষয়ের উপরে আমি ক্লাস নেব এবং এখানে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন আর কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবেন এবং তাদের মোটামুটি 40 জন এই ক্লাসে থাকছেন এবং এই বিষয়গুলোর উপরেই আজকে আমি ক্লাসটা নেব। তো আপনারা বাকি ভিডিওগুলো দেখুন এবং সাথে থাকুন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ব্যবহার, তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের পার্সোনাল হাইজিন। হাইজিনটাকে যদি আমরা ঠিকঠাক রাখতে চাই তাহলে আমাদের কিছু হ্যাবিটস মানে ব্যবহার বা অভ্যাস আপনি বলুন, এই অভ্যাসগুলোকে গড়ে তুলতে হবে যে আমরা হাইজিনটাকে কি করে নিজেরা মেনটেন করব। ঠিক আছে,
এই পার্সোনাল হাইজিনের মধ্যে আমাদের কি কি পড়বে? রেগুলার আমরা স্নান করব, তাই তো? এটা আমাদের পার্সোনাল হাইজিনের মধ্যে পড়ছে, ঠিক আছে, রেগুলার ব্যাপারটাকে। কিন্তু আমি যখনই যাচ্ছি আমি এটার মধ্যে হাত দিচ্ছি, তো আমি এটা মুছছি, এটা দিয়ে মুছছি, আমার কি হচ্ছে হাতে নখের মধ্যে এই কালিগুলো নোংরাগুলো ঢুকে আছে। এবার ফট করে ওই যখন আমি ওখানটায় যাবো, উনি ওখানে দাদা একটা মিষ্টি খান, একটা ধরুন মিষ্টি খান বা একটা বিস্কুট খান, চায়ের সাথে একটা বিস্কুট খান, খাচ্ছি ঠিকই, কিন্তু ওই যে বিস্কুটটা ধরছি বা মিষ্টিটা ধরেছি, যদি আমি হাত দিয়ে ধরে থাকি, চামচ দিয়ে না ধরে, তাহলে কি হলো, আমার হাতের যে জিনিসটা নোংরাটা তার মধ্যে মিশলো এবং সেটাই আমি খেলাম, এবং পরবর্তীকালে দেখা গেল বাড়িতে যাওয়ার পর আপনার পেট ব্যথা করছে, আপনি অসুস্থ হয়ে গেলেন দিব্যি সুন্দরভাবে। তার মানে পার্সোনাল হাইজিনের সাথে আমাদের এই সচেতনতাটা থাকা খুব দরকার। দেখুন আলটিমেটলি সেই হেলথ অ্যান্ড হাইজিনের সাথে যুক্ত। কারণ কি, এটা কি কারণ না ফল? ভালো করে চিন্তা করে বলুন তো, কারণ না ফল? রোগটা কি? ফল। তার মানে আমরা যে এতক্ষণ ধরে যে নাটকটা করলাম তার ফলটা হচ্ছে এটা, ঠিক আছে তো? রোগ হবে। তার মানে আমি ওই জিনিসগুলো করবো না, ফল কি? রোগ। এর মধ্যে বিভিন্ন ব্যাপার আছে। কিছুটা একটু আগে যেটা বললাম ছোঁয়াচে রোগ, আর কিছু রোগ হচ্ছে ছোঁয়াচে নয়। ছোঁয়াচে রোগ যেমন কি সর্দি কাশি, তার মানে ওটাকে কি বলবো আমরা? কমন কোল্ড। এটা সাধারণত রাইনো ভাইরাসের থেকে উৎপত্তি। এই ভাইরাসটার নাম হচ্ছে এ দায়ী, মানে এই সর্দি কাশি এগুলো হওয়ার জন্য দায়ী হচ্ছে এই রাইনো ভাইরাস, ঠিক আছে, যেটা ছোঁয়াচে রোগের মধ্যে পড়ে। তাহলে এই জিনিসটা থেকে আমরা কি করে বাঁচবো? এমন তো হতেই পারে, এই যে ধরুন এক্ষুনি উদাহরণ দিই, হ্যাঁ আসুন আসুন, আর প্রায় শেষ হয়ে গেল, বেশি করে আসুন আসুন, ওই যে একটা জায়গা আছে, আচ্ছা জায়গা আছে, আসুন আসুন, বসুন। একজন কাশলেন, একটু আগে একজন কাশলেন, তো এবার কাশার সময়, ঠিক আছে, এখন সব সময় আমাদের কি হয়, যদি আজকে মাস্কটা আনিনি, আমাদের কোভিড-19 সময় অনেকে মাস্ক ইউজ করতে, লক্ষ্য করে দেখবেন পাতা পাতা টাইপের মাস্ক হয়, ওটা সবসময় তো আমি ইউজ করতে পারছি না, তাই না? তাহলে হয় আমাদের কাছে রুমাল আছে, বা যদি রুমালও না থেকে থাকে, অ্যাটলিস্ট আমি এরকমটা করতে পারি, হাতটা দেওয়ার সময় এরকমটা করতে পারি, তাতে কি হচ্ছে আমার নাক এবং মুখ এবং থুতনি এই এরিয়াটা পুরোটা কভার করতে, তো দেখুন লক্ষ্য করে, ইভেন আমার কথাটা পর্যন্ত পুরোপুরি শোনা যাচ্ছে না। তাহলে আমি এইভাবে এলবো মানে কনুই, এইটাকে এরকম ভাবে তো আমি করতেই পারবো, ফট করে যখন হাসিটা আসছে এরকম ভাবে দিলেন, তাতে আপনি নিজের জিনিসটা থাকলো, নিজের মধ্যে জিনিসটা থাকলো, বাড়িতে গেলেন আপনি স্নান করলেন, ধুয়ে দিলেন, ক্লিন। কিন্তু যদি আপনি না করেন, অ্যাটলিস্ট এইটুকু করুন, এরকম এরকম অ্যাটলিস্ট এরকম করুন, তাতে কি হচ্ছে, আপনি কিছুটা হলেও তো কাজ করছেন, সামনের লোকটাকে বাঁচাচ্ছেন। নিজেদের পরিবেশকে নিজেদেরকেই পরিষ্কার রাখতে হবে, নিজেদের স্বাস্থ্য নিজেদেরকেই বাঁচাতে হবে, ঠিক আছে? আমার জন্য হয়তো অন্য আরেকজনের ক্ষতি হয়ে যাচ্ছে, হয়তো এই বাচ্চাটা ইয়েতে মানে ওই জিনিসটা ধরে নেবে, কারণ কি হয়, বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারটা তো কম, ওরা তো আমাদের বড়দের মতন। আমরা তো দেখবেন একটা রোগ জ্বর যাই হোক না কেন, কিছু হলো একটু ওষুধ হলে পরামর সেরে যাচ্ছি, বাচ্চাদের হয় না সেই জিনিসটা, বাচ্চাদের সেই শক্তিটা আসে না। এই যে ইমিউন পাওয়ার, এটা দুরকম ভাবে বিভক্ত, একটা হচ্ছে ইনবর্ন ইমিউনিটি, একটা হচ্ছে ইনবর্ন ইমিউনিটি মানে জন্মের পর থেকেই যেটা আমি নিয়ে এসেছি, আর আরেকটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড মানে আমি জন্মের পর তারপরে যদি কোনো ভ্যাকসিন নিয়েছেন বা এই ধরনের নিয়েছেন, টিকা যেটাকে আমরা বলি না, সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাতে কি হয়, ভ্যাকসিন মানে হচ্ছে অনেক সময় দেখবেন এটা একটা সুপ্ত অবস্থায় থাকা জার্ম, ঠিক আছে, সেই ভ্যাকসিনটা একটা বডিতে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এবং কেন প্রবেশ করিয়ে দেওয়া হয়? যাতে এসে আমাদের বডিতে যত ধরনের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা যারা আছে তারা ফাইটিং করার জন্য কতটাও উপযুক্ত সেটা ঠিক করে নেবে এই জার্মটা, ছোট্ট জার্মটা, যে সুপ্ত অবস্থায় ঘুমাচ্ছে ধরে নিন, ওই অ্যাক্টিভ না, কিন্তু জেগে আছে তা নয়,
এরা সঙ্গে সঙ্গে কি করবে, লোহিত রক্তকণিকা আপনি এবারে ইউসিনোফিল বেসোফিল এই যে পার্টগুলো যেগুলো সাইন্টিফিক টার্ম বৈজ্ঞানিক শব্দ আর কি, অতটা টাফ টার্মে না গিয়ে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি যে একটা পোকা আপনাকে কামড়ালো, ঠিক আছে, জায়গাটা ফুলে গেল, তার মানে বিষ প্রয়োগ করেছে, দেখবেন জায়গাটা ফুলে যায়, তাই না? খাতা নিয়ে আসেননি? আচ্ছা ঠিক আছে, যান এই পাশের রুমটাতে যান, এখানটায় গিয়ে যে আমি এখনই ঢুকলাম, আমি খাতা পাইনি, আমাকে একটা খাতার পেন দিন, কোনো অসুবিধা নেই। তাহলে ওই জিনিসটা ফুলে গেল। তো এইভাবে এবার তারপরে দেখবেন কিছুক্ষণের মধ্যে বডিতে জ্বালা পোড়া শুরু হয়, মানে ও অ্যাকশন নেওয়া শুরু করেছে, ঠিক আছে। এরপরে দুটো পদ্ধতি, একটা হচ্ছে হয় দেখবেন গ্রাম বাংলার যে জায়গাটায় ওই চুন হলুদ, অনেকেই দেখবেন বাড়িতে চুন হলুদ পাটা, এই চুন আছে চুন আছে চুন লাগে একটু হলুদ লাগিয়ে দিত, এটা আমরা ছোটবেলায় তো দেখে এসেছি, কারণ পায়ে ব্যথা ফুলে গেছে চুন হলুদ লাগিয়ে বেঁধে দিল। সে কি করছে, এটা পারফেক্টলি ওই বিষটাকে ওই জিনিসটাকে কন্ট্রোল করছে, যে রসটা তৈরি হয়েছে বডির মধ্যে, যে এক্সট্রা ফ্লুইড মানে রস তৈরি হয়েছে সেটাকেও টানছে, ঠিক আছে, ও শুকিয়ে দিচ্ছে, দেখবেন একদিন পরে ওই ফোলাটা কমে গেছে, নেই। এটা হচ্ছে আমাদের মানে নিজস্ব ভাবে টোটকা ঘরে, ঠিক আছে। হ্যাঁ, এটার মধ্যে অবশ্যই ভালো ভালো জিনিস আছে, যেমন আমাদের যে বাংলায় বলুন বা ইয়ে বলুন, কোভিড সেরকম ভাবে কাবু করতে পারেনি। কেন পারেনি? প্রত্যেকের বাড়িতে দেখবেন হলুদ খাওয়া হচ্ছে, আদা খাওয়া হচ্ছে, ঠিক আছে, তো লঙ্কা খাওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের শাকসবজি খাওয়া হচ্ছে, তো এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে ইমিউনিটি পাওয়ারকে বাড়ানোর মতো জিনিস থাকে, যে কারণে আমাদের ভারতীয় সংস্কৃতিকে বিশেষভাবে কাবু করতে পারেনি কোভিড। কিন্তু যারা বাইরের দেশে বিদেশে ইউরোপ ফ্রান্স ওইসব জায়গায় বেশিরভাগ ওরা খালি সেদ্ধ পোর্শনটা বেশি খায়, ঠিক আছে। তো এবার তাতে কি হচ্ছে, এই যে হলুদ, ঠিক আছে, আদা, এই যে সব জিনিসগুলো ভালো ভালো জিনিসগুলো পাওয়ারফুল জিনিসগুলো যেটার মধ্যে ইমিউনিটি বুস্টার আছে, সেই জিনিসগুলো তারা একটু কম পেয়ে থাকছে। সেই কারণে ভারত একদিক দিয়ে কিন্তু এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে ভালো করে যদি আপনারা লক্ষ্য করে থাকেন, দেখবেন লক্ষ্য করে দেখবেন লঙ্কার গুঁড়ো, অনেকেরই প্যাকেটের লঙ্কার গুঁড়ো খেয়ে পেট খারাপ হয়ে যাচ্ছে। তার কারণ কি, ওর কালারটাই এমন যে দেখবেন মনে হচ্ছে না ইটের গুঁড়ো মেশালেও বোঝা যাবে, ওর কালারটাই এমন যে ওর মধ্যে ইটের গুঁড়ো বা ছোট ছোট পাথরের টুকরো মেশানো থাকলে কিছু হবে না। আমরা তো দিব্যি খেয়ে যাচ্ছি, নিঃসন্দেহে একদম আরামসে খাচ্ছি, ব্যাস তারপরে শুনে পেট খারাপ এই ওই বিভিন্ন ধরনের। দেখুন পেটটা যে ইমিউন সিস্টেমটাকে যে চাঙ্গা রাখবে সেটা হচ্ছে হজম শক্তি। হজম শক্তিটা যদি আমাদের 12টা বেজে যায় তাহলে, বা দুর্বল হয়ে যায় বা পুরোপুরি খারাপ হয়ে যায়, তাহলে সেটাকে কৃত্রিম ভাবে চালানো যে কতটা কষ্টকর সেটা খুব সাংঘাতিক ব্যাপার। ডক্টররা জানেন, তারা সেই জিনিসটাকে প্রথমেই এই যে এইডস যে রোগটা, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এইডস, ঠিক আছে, এটাও কিন্তু একটা ভাইরাস প্রতীত রোগ, এইচআইভি। এ কে তৈরি করে? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি। এই রোগটাকে মানে তৈরি হয় হচ্ছে এই ভাইরাসের জন্য। এবার এই প্রত্যেকটা রোগ তার পেছনে কারণ আছে তো। সর্দি কাশি কেন হচ্ছে? বেশি ঠান্ডা লাগিয়েছি, 10 বার করে স্নান করেছি, ঠিক আছে, প্রচুর পরিমাণে আইসক্রিম খেয়েছি, ঠিক আছে, প্রচুর পরিমাণে ফ্রিজের জল খেয়েছি, গেলাম গড়গড় করে ফ্রিজ জল খেয়ে গেলাম, প্রচন্ড গরম জল খেয়ে গেলাম। এই যে জিনিসটা, এই কারণগুলো, এই আমাদের পরিচ্ছন্নতা থাকার যে উল্টো কারণ, যেটা আমাদের ব্যবহার হ্যাবিটস, এইগুলোকে চেঞ্জ করতে হবে। আমরা প্রত্যেকটা জিনিস থেকে তো সুস্থ তো হতে হবে আমাদেরকে, নাকি ওই সর্দি কাশি নিয়ে সারাক্ষণ থাকবো তা তো হবে না।
যেই আমাদের জিনিসটা হলো তার মানে আমাকে নিজের ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, ঠিক আছে, সেই জিনিসগুলোর মধ্যে থাকতে হবে। কি করে হয়, এইডস কি করে হয়? অনেকের ক্ষেত্রেই দেখবেন আগে আমাদের কি হতো, যখন আমরা ডাক্তারখানায় যেতাম, মানে যে কোনো হসপিটালে যান বা যাই যান, সুচ, ইনজেকশন, সিরিঞ্জ থাকে না, সিরিঞ্জ থাকে তো, দেখেছেন তো? আগে কি হতো, লোহার বড় সুচ থাকতো, এত বড় একটা নিডল, সেটাকে কি হতো, গরম জলে ফুটিয়ে রাখা হতো সবসময় ফোটানো হতো। তার কারণ কি হচ্ছে, আমি একটা লোকের বডিতে একটা ভ্যাকসিন বলুন বা একটা ইনজেকশন দিলাম, দেখেন আমি দেখেছি আমাকে যখন ছোটবেলায় ইনজেকশন দিতে নিয়ে গিয়েছিল, ভ্যাকসিন দিতে নিয়ে গিয়েছিল, আমি দেখছিলাম একটা, মানে কি বলবো, একটা ছবি দেখাই, এটা লিখেছেন তো সবাই, এটা লিখেছেন, আমি একটা ছোট্ট ছবি আঁকি। এখন আপনাদের একটু রেস্ট এবং বাইরে গিয়ে আসেন আধা ঘন্টার মধ্যে, তারপর আবার ক্লাস শুরু হবে নার্সিংয়ের। হ্যাঁ, সেটা আপনারা করবেন। তো চারটা চলে আসুন। আর ঘন্টা দেরি শাড়ির জন্য দাও, তোমরা হাতে আমি দুদিন তো আছি, কালকে আর পরশু দিন তো আছি। আমি বললাম তো যে আজকে যদি কোনো অসুবিধা হয় বাড়িতে গিয়ে দেখুন, যদি অসুবিধা হয় কালকে আমি আবার উত্তর দেবো। নাম্বার আমি লাস্টের দিন দিয়ে দেবো, ওই যে বললাম যে একটা আছি, ঠিক আছে? তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, ঠিক আছে? আপনি বইটা পড়ে যান। ও হ্যাঁ, গ্রিনের যে ডাস্টবিনটা, তার মধ্যে ইওলোর জিনিসটাকে ফেলে দিলেন, ঠিক আছে? এবার ইওলো যে ডাস্টবিনের জিনিসটা, ইওলো মানে হচ্ছে গ্লাসের প্রোডাক্ট, কাঁচ জাতীয় জিনিস, ঠিক আছে? এবার ওইখানটা কি হচ্ছে, ধাতু, তাই না? মেটাল আর প্লাস্টিক আছে, ঠিক আছে? এবার আপনি তুলতে যাচ্ছেন, আপনি নিজেদের কথা ভাবুন, বাড়িতে আপনি করছেন এই জিনিসটা, গ্লাসের, কাঁচের গ্লাস ভেঙে গেছে, ঠিক আছে, সেটাকে আপনি ওখানে ফেলেছেন। বিভিন্ন ধরনের কাঁচের পাত্র থাকে তো আমাদের, অনেক সময় বাটি থাকে না, কাঁচের বাটি ভেঙে গেল, ফেলে দিলেন, তুলতে গেলে হাত কাটবে তো, কাটবে কি কাটবে না, তাই না? ওই যে জিনিসটা, ওই জিনিসটা ওখানটা থেকে যাবে। তার মানে আমাদের প্রথম ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে ওই ডাস্টবিনটা। এবার আপনি তো ছাড়ুন, আপনি যখন নেই সামনে, বাচ্চাটা গিয়ে যে ওই কাজটা হাত দেবে না, তার কি গ্যারান্টি আছে, তাই না? ওই অবস্থায় এটা রাখার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে পরবর্তীকালে মানে যারা ওখান থেকে গার্বেজগুলোকে কালেক্ট করে, তারা এসে যাতে সুন্দরভাবে নিয়ে চলে যেতে পারে, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের যে কোনো দেশের বলুন, যে কোনো সরকারের বলুন, যে কোনো রাজ্যের ক্ষেত্রে বলুন, আপনাদের নিজেদের ক্ষেত্রে বলুন, সবার ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। তার মানে কি, কেন? সবই কিন্তু আলটিমেটলি ওই প্রথম দিনের ক্লাস, হেলথ অ্যান্ড হাইজিনের সাথে যুক্ত। প্রথম যেদিন শুরু করেছিলাম, হেলথ অ্যান্ড হাইজিনের সাথে সবকটাই যুক্ত। এই যে আমরা এত কষ্ট করে ডাস্টবিনগুলো বানাচ্ছি, কেন বানাচ্ছি? আমি তো বাড়িতে রাখলেই হতো, তাই না? তাহলে আমার এত সুন্দরভাবে সাজানোর কি মানে হয়, তাই না? তো সেই জিনিসটা কি হচ্ছে, তাতে একটা লাভ আছে, তাতে আমি সুস্থ থাকতে পারবো। আমি যত বেশি সুস্থ থাকতে পারবো, আমি আমার কাজের মধ্যে ফোকাস করতে পারবো সুস্থভাবে। আমি নিজে সুস্থ না, আমার পরিবার সুস্থ থাকতে পারে না, অসম্ভব ব্যাপার। আমি নিজেই সুস্থ না, আমি একটা সুস্থ চিন্তা করতে পারবো, আমি তাদের ভালোর জন্য চিন্তা করতে পারবো, আমি আমার বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক মতন তৈরি করতে পারবো না। তার মানে সবকিছুই না আসছে, তার মানে ওটা যদি হ্যাঁতে পরিণত করতে হয়, তার মানে আমাদের এই জিনিসগুলোকে ঠিকঠাক রাখতে হবে, তাই তো? তার মানে এই যে প্রোডাক্টগুলো যেগুলো আমি বলছি, অলরেডি 3 নম্বর প্রোডাক্ট নিয়ে বলছিলাম তো, গ্লাস প্রোডাক্ট, গ্লাস মানে কাঁচ জাতীয় প্রোডাক্টগুলোকে ঠিকঠাক মতন রাখতে হবে। কাঁচের মধ্যে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, যেমন গ্লাস ভেঙে গেল, কাঁচের প্লেট ভেঙে গেল, কাঁচের থালা ভেঙে গেল, অনেকে সুন্দর সুন্দর থালার সেট কিনে আনে, সুন্দর গ্লাসের, তার মধ্যে বিভিন্ন কালার করা থাকে,
অনেকে যখন কেউ বাইরে থেকে আসবে বা অতিথিরা আসবে তাদেরকে আমরা দেবো, সেগুলো তো হাত থেকে করে ভাঙতেই পারে, তাই না? সেগুলোকে তখন আমরা এই ধরনের বিনের মধ্যে রাখি। ব্রাউন বায়োডিগ্রেডেবল আইটেম, মানে যেটা কি হচ্ছে জৈব পদার্থ জাতীয় যত ধরনের আমাদের বর্জ্য পদার্থ আছে সবগুলো এই ব্রাউন ডাস্টবিনে রাখে, ঠিক আছে? তো আমাদের বায়োডিগ্রেডেবল আইটেমসগুলো কি কি একটু আগে আলোচনা করেছিলাম, মানে জৈব বর্জ্য পদার্থ, হ্যাঁ, আর যেগুলো মাটির সাথে মিশে যায়, বিভিন্ন ধরনের ফলের খোসা, ঠিক আছে? এই সব জিনিসগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল আইটেমস। মানে শর্টকাটে এই কারণেই লেখা যাতে, যেহেতু আগে আমি ওটা পড়িয়ে এসেছি যে মানে অর্গানিক আইটেমসগুলো কী কী, বায়োডিগ্রেডেবল আইটেমসগুলো কী কী, বিভিন্ন ধরনের ওয়েস্ট কী কী, ঠিক আছে, কত ধরনের ওয়েস্ট, সেগুলো আগে পড়িয়েছি বলে আমি একটা শর্টকাটে লিখেছি যে কোন ধরনের ডাস্টবিনে কোন জিনিসটা আমরা ফেলবো। হলো 5 নম্বর হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক যেটা এটার মধ্যে মিক্সড আইটেম বলা হয়েছে। মিক্সড আইটেমস বলতে কি বোঝাচ্ছে, উপরে 4টে ডাস্টবিনে যে জিনিসটা আমরা ফেলতে পারিনি, ঠিক আছে, সেই জিনিসটা এখানে ফেলবো। তার মানে এখানে কেমিক্যাল হ্যাজার্ডস রিলেটেড যে জিনিসগুলো থাকছে সেই জিনিসটা ফেলবো। বুঝাচ্ছিলাম একটা জিনিস বলেছিলাম একটু আগে, বিপজ্জনক বর্জ্য পদার্থ, হ্যাজার্ডাস ওয়েস্ট, সেই ধরনের জিনিসগুলো আমরা এখানটায় ফেলবো, ঠিক আছে? আচ্ছা, আপনি কথা ছিলেন না যে আমাদের বাড়িতে সাধারণত আমরা বিভিন্ন ধরনের তেল ব্যবহার করে থাকি। বাড়িতে টায়ার থাকে, বাড়িতে সবার বাড়িতেই হয় স্কুটি, নয় বাইক, নয় সাইকেল, নয় কিছু না কিছু তো আছে, 4 চাকা, যাই হোক। তো সেগুলো টায়ার থাকে, তো পুরোনো টায়ার হয়ে যায় তো 4-5 বছর পর, সেগুলো পড়ে থাকে। সেই জিনিসগুলো কেমিক্যালস, বিভিন্ন ধরনের কেমিক্যালস, রাসায়নিক পদার্থ যেগুলো আমাদের বাড়ির থেকে পাওয়া যায়, সেই ধরনের জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম। কি কি আলোচনা করেছিলাম উনি তো ছিলেন না, দেখি আপনারা কি বুঝেছেন ওনাকে একটু বলুন তো। কেমিক্যালসগুলো কি কি ছিল একটু মনে করে বলুন। কেমিক্যালস মানে রাসায়নিক পদার্থ যেগুলো আমরা বাড়ির থেকে পেয়ে থাকি, ঠিক আছে? ভিনিগার, ওটা তো একটা জিনিস অবশ্যই। তারপরে আপনারা আরো কোনো জিনিস চিন্তা করুন, বাড়িতে যখন কোনো জামা কাপড় ধোয়াধুয়ি হয় কি ইউজ করা হয়? ঠিক আছে। তারপরে যখন আমরা বাথরুম বা পায়খানা পরিষ্কার করি কি ধরনের জিনিস ইউজ করি? হ্যাঁ, ওটা কি? ওটাও তো কেমিক্যাল। এবার ধরুন যে হারপিকের যে কিছু হারপিকের ইয়ে মানে জলগুলো আছে প্যাকেট, ওটা কি মানে খালি প্যাকেটটা, আর সার্ফি ফেলে দেবেন নাকি? আর তো ফেলে দেবেন না, সার্ফের প্যাকেটটাই তো ফেলবে। মানে খালি প্যাকেটগুলো, মানে বিভিন্ন ধরনের প্যাকেটগুলো, প্যাকেটগুলো কোথায় ফেলবে? না প্লাস্টিকে, প্লাস্টিকে প্লাস্টিক কোন দেখাই যাচ্ছে গ্রিন আমি আপনাদের বোঝানোর জন্য বলছিলাম যে আমরা আগে কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে কেমিক্যাল ওয়েস্টগুলো কি কি, ঠিক আছে? বাড়িতে আমাদের বাড়িতে কি করার সময় যে কেমিক্যাল ওয়েস্টগুলো আমরা কি কি ইউজ করে থাকি, তাই না? তো তার মধ্যে আমরা ভিনিগার ইউজ করেছি, ভিনিগার যেটা একটু আগে বললাম আচার বাজার তৈরি করার জন্য, কিন্তু পরিমাণটা যদি বেশি হয়ে যায় ওটা বিষের সমান, ঠিক আছে? তারপরে আরেকটা আমার মনে পড়লো যেটা একটু আগে বললাম সার্ফের ব্যাপারটা, ঠিক আছে? ওটাও তো কেমিক্যাল, বেশি দিন না, আপনার জামা কাপড়ের ভালো করার পরিবর্তে ও 12টা বাজাবে আরো উঠে কালারটাকে তুলে নেবে, ঠিক আছে? বেশি যদি ব্যবহার করে ফেলি আমরা। আজকাল তো অনেক সময় বিভিন্ন ধরনের ওয়াশিং মেশিন চলে এসছে বাড়িতে, আসছে না? এলজি বলুন, এই বলুন, বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন আছে, ঠিক আছে? তো তাদের মধ্যে দেখবেন ওরাও বলে দেয় যে আপনি এতটুকু পরিমাণে ইউজ করবেন এত পরিমাণ কাপড়ের জন্য। কেন তো পুরো সার্ফের প্যাকেটটা দিয়ে দিলেই তো হচ্ছে, তা তো দিই না। কেন দিই না? কারণ কি, ও ক্ষতি করবে। কিসের ক্ষতি করবে? কাপড়টার কালারের ক্ষতি করে দেবে, বা যে বুননটা আছে সেটাকে ঢিলে করে দেবে। তার মানে কি, এগুলো ক্ষতি তো করছে 100%। এবার আমরা কি সার্ফ দিয়ে সাবান দিয়ে স্নান করি? সার্ফ দিয়ে স্নান করি না। কেন করি না? করতেই তো পারি, এটা একটা সাবান টাইপের, তো ঘষলে ফেনা হয়, তো সাবান দিয়েও তো ফেনা হয়, সার্ফ দিয়েও ফেনা হয়, তো সার্ফ দিয়ে স্নান করি না কেন? হ্যাঁ, সাবান কি দিয়ে তৈরি? অ্যালকালি আর ক্ষার দিয়ে তৈরি। আর সার্ফ কি? ডিটারজেন্ট। সার্ফকে আমরা কি বলতে পারি? ডিটারজেন্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে সিনথেটিক প্রোডাক্ট। এই যে সিনথেটিক প্রোডাক্ট, এটা মনুষ্য সৃষ্ট, এটা বিভিন্ন ধরনের কম্পোজিশনের মাধ্যমে এই ডিটারজেন্টটা তৈরি করা হয়। এটা প্রকৃতিগতভাবে নয় বলে এটাকে বলা হয় সিনথেটিক প্রোডাক্ট, ঠিক আছে? সাবান কিন্তু অ্যালকালি এবং ক্ষার দিয়ে তৈরি,
এই জন্য সাবানের ব্যবহার সীমিত, ডিটারজেন্টের ব্যবহারটা বেশি। সাবান আমরা কি মানে ইউজ করে থাকি সাধারণত কি স্নান করবার ক্ষেত্রে, হাত মুখ ধোয়ার ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে। ডিটারজেন্টের ব্যবহারটা চিন্তা করে দেখুন তো, যে আমরা কত জায়গায় ইউজ করে থাকি। কাপড় ধোয়া তো ইউজ করেই যাচ্ছি, বাসন থালা ধোয়া, বিভিন্ন ধরনের জিনিসপত্র ধোয়া, আপনি হাত দিয়ে অন্য কোনো জামা কাপড় ধুচ্ছেন, দুটো মেশিন দিচ্ছেন না, ঠিক আছে, সেই জিনিসপত্রগুলো সেগুলোও সব ওটার মধ্যেই আসছে। মানে ডিটারজেন্টের পরিধিটা অনেকটা বেশি, ঠিক আছে, কিন্তু সাবানের পরিধিটা কম। এরপরে আমরা আসবো হাউসকিপিংয়ের এই পার্টটা, যাই হোক বলা হয়ে গেল এই পার্টটা। তো মিক্সড আইটেমসের মধ্যে আমরা চলে আসছি। তাহলে এখন এইটুকু রাখি, একটুখানি 10 মিনিট কি ব্রেক নিয়ে নিচ্ছি। এখন ইয়েটা বাজে 11টা বাজে, ঠিক আছে, তারপরে আবার স্টার্ট করবো। হ্যাঁ, বাকিটা আপনারা একটু কেমিক্যাল আইটেমসের মধ্যে আমরা বাকি চারটের মধ্যে একটা কেমিক্যাল আইটেমস ফেলতে পারবো না। এমন ব্যাপারটা একটু একটা ধরুন হারপিকের বোতল, ওটা তো ভিতরে কেমিক্যাল আছে, সেই জন্য ওই জিনিসটা ওখানে ফেলবো। মানে কেমিক্যাল রিলেটেড জিনিসগুলোকে আমরা ওখানটা ফেলতে পারি, বুঝতে পারছেন? আর আরেকটা জিনিস বলে রাখি, এই প্রসঙ্গে ভালোই হয়েছে, যে কোনো জিনিসই ফেলি না কেন, যে কোনো ডাস্টবিনে, মানে যার যার যোগ্য ডাস্টবিনে যেখানে আমরা ফেলবো, কোনোটার মধ্যে কোনো রকম খাদ্যদ্রব্য বা জিনিস যেন ভিতরে না থাকে, জিনিসটা যেন পরিষ্কার অবস্থায় থাকে। যদি আপনি একটা গ্লাস ফেললেন, ভাঙা গ্লাস ফেলছেন, সেটা যেন পরিষ্কার থাকে। তার মধ্যে আপনি দুধ লেগে আছে ফেলে দিলেন, তার মানে কি আপনি পোকাটাকে আকৃষ্ট করাচ্ছেন ওর মধ্যে, তাই না? ওই জিনিসটা যেন না থাকে, যা জিনিসটাকে পরিষ্কার করে তারপরে ফেলুন। এই জিনিসটা বাধা রাখবে। কিন্তু হ্যাঁ, অনেক সময় হয়তো সম্ভব হয়ে ওঠে না সবার পক্ষে সেই জিনিসটা করা। আরে হ্যাঁ, ব্যাপারটা কি বলুন তো, এইখানে এখন ওদের মতন তো এত বড় বড় ডাস্টবিন কেনার দরকার নেই। আপনি ছোট্ট ছোট্ট এরকম এই যে এই সাইজের যে ছোট্ট ছোট্ট বালতিগুলো হয় সেগুলো তো রাখতে পারেন। হ্যাঁ, কালারের কন্টেনারগুলো রাখবেন। এবার কি হলো, আপনারা কালারের মানেগুলো বুঝে গেলেন, যেটা একটা প্রকৃত দেশ বা কোনো রাজ্যে ব্যবহার করা হচ্ছে। যেটা আমি একটু আগে বললাম, উনি একটু আগে বললেন যে আমাদের দিল্লিতে প্রপারলি এই সিস্টেমটাই মেনটেন করা হয়, একদম এই কালার কোডিংই পাবেন আপনি। যখন আপনি ফরেনেও যাবেন তাতেও আপনি এই কালার কোডিংই পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রকৃত সিস্টেম। আর একটু আগে একজন বললেন যে ওরা তো ওই সবুজের মধ্যে এনেই সব কিছু ফেলে দিচ্ছে, জলের সব ফেলছে, প্লাস্টিকও ফেলছে। হ্যাঁ হ্যাঁ, বলছি আর কি। এবার ঠিক হচ্ছে, ওনাদেরকেও তো একটা ট্রেনিং দরকার, ওনাদেরও একটা প্রপার ট্রেনিং দরকার, ঠিক আছে? না হলে তো হবে না, ওনারা তো নিজেরাই জানছেন না ব্যাপারটা। ওনাদেরকে বলেছে এই সহ্য এটার মধ্যে নিয়ে চলে যা, এটার মধ্যে এই জিনিস ফেলে দিবি, হয়ে গেছে। একদমই তাই, এই কারণে ঠিকই, সত্যি তাই, ঠিকই বলেছে উনি, যে একদমই ঠিক বলেছে যে এই জিনিসটা মানে ধীরে ধীরে কি হয়, প্রথমে মানুষকে অভ্যাস করানো হয় কোনো একটা জিনিসে, অভ্যাস করানোর পর তারপরে এটাকে জরুরি অবস্থায় পরিণত করে দেওয়া হয়, ঠিক আছে? প্রথমে যেমন আমাদের কি হয়, যেমন আমাদের ক্ষেত্রে কি হয়, মোবাইল প্রথমে ওইটাকে ঠিক আছে অল্প অল্প পয়সা দিয়ে রিচার্জ করে করে 10 টাকা রিচার্জ, 20 টাকা রিচার্জ, এটা করে করে লাস্টে অভ্যাসটাকে এমন একটা অবস্থায় নিয়ে চলে আসে কোম্পানিগুলো, যেন একটা বাধ্য, এটা ছাড়া মোবাইল যদি একটা দিন না থাকে আপনার কাছে, আপনার মনে হবে জীবনটা অন্ধকার, কিচ্ছু নেই আপনার জীবনে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা তৈরি হয়ে যায়। এই যে এগুলো আছে, এগুলোর মধ্যে যেমন মেয়েদের ব্যাগ, তারপরে প্যাম্পাসের খুব বিপজ্জনক। হ্যাঁ অবশ্যই, এগুলো ওটা কি ধরনের জিনিস? প্লাস্টিক। প্লাস্টিকের ডাস্টবিনে গ্রিনের মধ্যে পড়বে, ঠিক আছে? এবার তারপরেও আমি আরেকটা জায়গায় আসবো, এর পরের স্টেপটাই হচ্ছে এবার বর্জ্য পদার্থগুলো আমরা প্লাস্টিকগুলো ফেলে দিই, ওখানে আমাদের মানে বাচ্চাদেরকে না অত মানে ইয়ে না, আমরা মনে করি না, কিন্তু যখন একটা মহিলাদের ইয়ে নোংরা না, আমি তো আসবো, আমি বললাম যে আমার নেক্সট স্টেপটা কি হবে, আমি প্লাস্টিক দিয়ে বাচ্চাদের যে ন্যাপি প্যাডগুলো আছে সেগুলো আপনি ফেলছেন, ওকে, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন মহিলা, একটা গ্রোন মহিলা, তাদের যে প্যাডগুলো ইউজ করা হয়, ঠিক আছে, সেগুলো যখন ওইভাবে তো আপনি ওপেনলি ওভাবে ফেলতে পারছেন না। সব থেকে বেস্ট হয়ে হচ্ছে ইনসিনারেশন, পুড়িয়ে ফেলা।
বলেছিলাম না একটু আগে, আমি একটু আগে এই জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম, আমি বলছিলাম যে আমি স্টেপে আসবো, তো তার মধ্যে এই পার্টটা পড়ে যাবে। এইটাকে কি বলতো, আপনার নিজের ব্রেনটাকে অল্প একটু লাগাতে হবে, ঠিক আছে, যে আমি কিভাবে ইউজ করবো, তাই না? এই জিনিসটা, সেই জিনিসটাকে নিজেদের মধ্যে একটু বুদ্ধি খরচা করবেন, তাহলেই পেয়ে যাবেন, বুঝে যাবেন যে এই জিনিসটা করলে ক্ষতি হতে পারে, তবে সেই জিনিসটা করবো না। তাহলে আমি কি করবো, যখন আমরা বড় হয়ে গেছি তখন যে আমাদের যে প্যাডগুলো ইউজ করা হচ্ছে সেগুলোকে আমি কখনোই ওইভাবে ফেলবো না, আমি রাস্তার বাড়ির পাশে ফেলে দেবো না, ঠিক আছে? আমাকে আমার জিনিসটা সেরকমভাবেই বজায় রাখতে হবে, আমাদেরকে আমাদের সম্মান নিজেদের সম্মান নিজেদের কাছে সেইভাবেই বজায় রাখে। সুতরাং সেই জিনিসটাকে আমি যদি পুড়িয়ে ফেলি ওটা তো ছাই হয়ে যাবে, সব থেকে বেস্ট হয়ে। এবং তাতে কি হলো, আমি 90% একটু আমি বলছিলাম যে 90% জায়গাটাকেই কমিয়ে ফেললাম। এই যে বলছিলাম টায়ার কেন পড়াবো, অতখানি জায়গাও দখল করে বসে আছে, সেটা লাস্টে গিয়ে মাটির সাথে মিশে যাচ্ছে। এই কারণে আরেকটা স্যার আরেকটা জিনিস বলুন না, মানে যখন প্লাস্টিকটা আমরা পুরাবো, মানে আমরা যেটা শুনেছি প্লাস্টিক পুরালে বলে অনেক সময় গ্যাস তৈরি হয়ে যায়, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে কারণে আপনাকে বলা হচ্ছে যে আপনি ডাস্টবিনগুলোতে রাখুন, আপনার বাড়িতে সবসময় সব জিনিস তো করাবেন না। যে জিনিসগুলো কেন ডাস্টবিনে রাখতে বলা হচ্ছে, যাতে কি হচ্ছে মিউনিসিপালিটি সেই জিনিসগুলোকে কালেক্ট করে নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় সেই জিনিসটাকে কাজটা করবে। এবার সবার বাড়িতেই যদি কারখানা তৈরি হয়ে যায় তাহলে তো সাংঘাতিক ব্যাপার, সবার বাড়িতেই কারো ধোয়া উঠছে, সবাই শিখে গেছে, ট্রেনিং নিয়েছে, তারপরের দিন থেকে পুরো সবাই সেই জিনিসটা চলবে না, ওই জন্য বোঝাতে হবে আর কি ব্যাপারটা। হ্যাঁ অবশ্যই, কারণ কি হয় যে পচা পাতা এর থেকেও মিথেন গ্যাস তৈরি হয়, বেশি দিন থাকলে ওখান থেকে একটা আগুন মারুন না, একটা দেশটাই কাটি যেন চাক করে আগুন ধরে যাবে। কুয়ো অনেকদিন ধরে মানে বন্ধ হওয়া কুয়ো, সেটা ইউজ হয় না, সবাই নামতে ভয় পায়, আগে চেক করে দেখে নেয় যে ওখানটা গ্যাস আছে কিনা, বুঝতে পেরেছেন? লোকটাই মরে যাবে, যে লোকটা অক্সিজেন দরকার সে মিথেন গ্যাস ঢুকছে, কিছুক্ষণ পর বিষক্রিয়া হয়ে লোকটার শ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে। তো সেই জিনিসটা হবে, তো সেই জন্য আমাদেরকে সবাইকে সাবধান থাকতে হবে বিভিন্নভাবে। তাহলে এখন আমরা যখন প্লাস্টিকগুলো পোড়াবো, মানে আমরা যদিও বা পোড়াই, মানে যেহেতু এটা তো আর বাইরে খাওয়া যাবে না, পোড়াতেই হবে আমাদের, তখন আমাদেরকে একটা কাঠও মুখে চালিয়ে দিয়ে নিজের বুদ্ধিটাকে অ্যাপ্লাই করুন। যেমন কোনো একটা ধুলো ঝাড় দেওয়ার সময় সাধারণত আমরা পুকুরি বানিয়ে ঝাড় দিই, তাই তো এভাবে করি তো। বেশি ধুলো হয়ে গেলে যেই জায়গাটা থাকে সাধারণত আমরা, বা কোনো একটা ধুলোময় জায়গা দিয়ে যখন আমরা যাচ্ছি তখন আমরা এইভাবে করে দিই, বা হেলমেটের কাজটা নামিয়ে দিই, কিছু একটা করি, তাহলে ধুলোটাকে আমরা যাতে বেশি পরিমাণে না নিই, কী হবে, কাশি হবে, সর্দি হবে, এই জিনিসগুলো হবে অ্যাভয়েড করার জন্য। তাহলে এই ধরনের যখনই আপনারা পরিষ্কার করছেন তখন নিজেরাও সেইভাবে করবেন, নিজেরা একটু সেফটি নিয়ে নেবেন, ঠিক আছে, এই ব্যাপার। আর কালকে তো পড়িয়েছিলাম যে কোভিড-19 সময় মাস্ক কীভাবে করতে হয়, যাতে আমার নাক মুখ থুতনি তিনটে অংশই গার্ড হয়, ঠিক আছে, সেইভাবে করতে হবে। তো সেই জন্য জিনিসটাকে করা যায়। তাহলে এখন এইটুকু রাখি, এরপরে এসেই আমি যেটা স্টার্ট করি। 3 দিনের প্রোগ্রামের দ্বিতীয় দিন এজিএস স্যারের কীরকম লাগলো? ভালো লাগলো। যাই হোক, আগামীকালও আছে, ঠিক সময় মতো সবাই চলে আসবে। আর আগামীকাল আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হবে, কিছু গিফট হবে। আর তারপরে যেটা হচ্ছে 3 দিনের প্রোগ্রামে 750 টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, সেটা অবশ্যই সবাই চেক করে নেবেন। হ্যাঁ, আর যদি কারোর কোনো মিস্টেক হয় তাহলে অবশ্যই এসে একটু খোঁজ করে নিন। হ্যাঁ, এরকম প্রোগ্রাম চলতে থাকবে, পরবর্তীতে আবার আমরা কল করবো। হ্যাঁ, এখন তোমাদের মধ্যে যে কি ভালো বলতে পারবে একটু ক্যামেরার সামনে বলো। ভয়ের কোনো ব্যাপার নেই, আমাদের এজিএসের তরফ থেকে আমি বলি, আমাদের এজিএসের তরফ থেকে যখনই আমরা কোনো ট্রেনিং করি সাধারণত এই ধরনের বিষয়, মানে যে কোনো ট্রেনিংই হোক, আমরা একটা ছোট্ট ভিডিও করি সুন্দরভাবে। এবার এই যে ভিডিওটা তৈরি হবে, এবার তাতে আপনারা কেমন লাগলো, কেমন লেগেছে, বা এই ধরনের কোনো কথাবার্তা সুন্দরভাবে বলতে পারেন, ঠিক আছে। আর যদি খারাপ লাগে সেটাও বলবেন যে এই জিনিসটা ভালো লাগেনি, এটা হলে ভালো হতো, ঠিক আছে, তাহলে সেই জিনিসটাও বলবেন, একদম পরিষ্কার, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, বলুন। আসুন এখানে এদিকে যাই। নমস্কার, আমি পম্পা দাস। আমি এই ডোমেস্টিক ওয়ার্কার্স ট্রেনিংয়ের একজন স্টুডেন্ট। তো আমার এই ট্রেনিংয়ে খুব ভালো লাগলো। এই ট্রেনিং করে আমরা মানে অনেক কিছু জানতে পারলাম। এই ট্রেনিং করে যারা বাড়িতে বসে আছো বা কেউ জানো না এই বিষয়ে, তারা যেন প্রত্যেকে এই মানে ট্রেনিংয়ের বিষয়ে এসে
কথা বলে তোমরা এই ট্রেনিংটা নাও, যাতে তোমাদের এই অনেক কিছু বিষয় তোমাদের যেরকম স্যানিটাইজেশন, তারপরে হচ্ছে এই ডাস্টবিন, হ্যাঁ হাউসকিপিং, এইসব বিষয়ে অনেকেই জানতে পারবে। তোমরা যদি কাইন্ডলি হ্যাঁ বাচ্চাদের কীভাবে লালন পালন করা হয়, তাদের সাথে কীভাবে পরিবেশের সাথে মানে মেশানো হয়, হ্যাঁ এইসব বিষয়ে সবাই যাতে তাদের আশেপাশে প্রত্যেককে বলা হয়। এই জন্য তোমাদের সবাইকে বলা হচ্ছে তোমরা যেন প্রত্যেকেই এসে এখানে যোগাযোগ করো। এর জন্য জোরে একটা হাততালি দাও। আর আপনারা মানে লাস্টের দিন কালকে ওই যে বললাম যে একটা খাতার মধ্যে সবাই নাম্বারটা লিখে দেবেন, একটা গ্রুপের মধ্যে আসলে এই যে ভিডিওগুলো হচ্ছে এগুলো সবই দেখতে পাবেন আপনারা, ওখানটায় সব দেওয়া থাকবে, সবাই শুধু আপনারা নিজেরাই দেখতে পাবেন, সব ভিডিও থাকবে এবং আরও অন্যান্য ট্রেনিং এর ভিডিও থাকবে এবং এই সমস্ত যে নোটসগুলো আছে যেটা আমি প্রথম দিনই বললাম সেখানে টাইম দিয়ে দেবো, বাংলায় থাকবে নোটসগুলো, ওখানে আপনারা পেয়ে যাবেন সবাই। যারা কিন্তু পরে এসেছেন বা কিছু মিস করেছেন, বুঝতে পারছেন না, সেখানে বাংলায় লেখা থাকে, আপনাদের একটু সুবিধেই হবে, ঠিক আছে? সেই পুরো নোটসগুলো, এই যে টপিকসগুলো যেগুলো আমি কভার করলাম, সবগুলো নোটসই ওখানে আপনারা বাংলায় পাবেন, ঠিক আছে? সব থাকবে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ঠিক আছে? আবার কালকে দেখা হবে। নমস্কার, আমি গৌতম গাঙ্গুলি, আমি এজিএস এর তরফ থেকে এসেছি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কিছু ট্রেনিং ইতিমধ্যেই চলছে, তো সেই বিষয়ে আমি স্যারদের সাথে অল্প একটু আলোচনা করে নেব। আমি এখন পরিচয় পর্বটা সেরে নিই প্রথমে স্যারদের সাথে। আসুন। নমস্কার আপনাদের দুজনকেই। প্রথমেই স্যার আপনারা আপনাদের নামগুলো বললে খুব ভালো হয়। আমার নাম সৌমেন বোস। আচ্ছা স্যার, আপনি? অতুল চন্দ্র রায়। আচ্ছা, আমার স্যার কিছু জানার বিষয় ছিল এই ট্রেনিং সম্বন্ধে, যেটা গত কয়েকদিন ধরেই চলছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে। তো এই যে ট্রেনিংগুলো চলছে, মানে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন তাদের সম্পর্কিত এই ট্রেনিংটা চলছে, তো এই বিষয়ে যদি একটু কিছু বলেন যে এটা কবে থেকে শুরু হলো বা এটা করে কি লাভ হবে তাদের। আচ্ছা, এটা বহু বছর ধরেই চলছে এই ট্রেনিংটা। এতে ঘরোয়া কাজকর্ম করতে গেলে বিভিন্ন রকমের ইলেকট্রিক জিনিসপত্র, সাথে মেডিকেল যে কিট, ঠিক আছে, এছাড়াও গ্রুমিং, ঠিক আছে, এইসব ব্যাপারে আমাদের যে আমরা ট্রেনিং দিয়ে থাকি সেই গৃহস্থ কাজকর্ম যারা করে তাদেরকে। আর এটা লেবার ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে, ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট, ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার। আচ্ছা স্যার, আপনার এই বিষয়ে কিছু বলার আছে? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে এই ট্রেনিংটা দীর্ঘ অনেকদিন থেকেই চলছে। 2013 থেকেই শুরু হয়েছে, তখন ছিল 10 দিন করে, এখন সেটা হয়েছে 3 দিন। এটা যারা ট্রেনিং দিতে আসছে এবং বাইরে থেকে আমরা তাদের ট্রেনারদের নিয়ে আসছি, ফ্যাকাল্টিদের, তারা ট্রেনিং দিচ্ছে, তারা কিছু অনারিয়াও পাচ্ছে। তারপরে ট্রেনিংটার মূল বিষয় হচ্ছে যে এরা তো নিশ্চয়ই অন্য বাড়িতে কাজ করছে কিংবা ইয়ে করছে, সেই বাড়িতে কি করে মালিক পক্ষ না থাকলে কিংবা হাজব্যান্ড ওয়াইফ দুজনে যদি চাকরি চলে যান, তাহলে একটা ছোট বাচ্চাকে তাদের আছে, তাদের কী করে সে লালন পালন করবে, কি করে দেখবে, হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে গেলে সেটার উপরে তারা কি করে ফার্স্ট ট্রিটমেন্ট, মানে সেই পরিস্থিতিটাকে কিভাবে সামলানো যেতে পারে, সেই সব বিষয় নিয়ে এটা ট্রেনিংটা। এবং কেউ হঠাৎ লোক করে বাইরের থেকে কেউ ডাকলো, ডেকে হয়তো সেই অঘটন ঘটাতে পারে, সেটাও যাতে না করে চট করে সে বাড়ির দরজা কিংবা না খুলে দেন, সেই সব দিক দিয়ে নানান দিক দিয়ে এটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং এতে রান্নাবান্না আরও যদি ভালো করে মালিক পক্ষ মানে খুব খুশি হয়ে সে তাকেই আরও বেতনটা বাড়িয়ে দেয়, এইসব নিয়ে এটা ট্রেনিং। আচ্ছা, মূলত তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এটা কি গৃহ পরিচারিকাদের জন্যই শুধুমাত্র এই ট্রেনিংটা, নাকি অন্যান্য প্রফেশনাল যারা রয়েছেন তাদের জন্য এই ট্রেনিংটা রয়েছে? আচ্ছা আচ্ছা, যে ডোমেস্টিক ওয়ার্কার যারা মানে বাড়ির সাথে কাজের সাথে যুক্ত, হ্যাঁ, মানে সেটা যাতে আরো সুন্দরভাবে মেনটেন করা যায় বা তাদের উন্নতিকল্পে এই ট্রেনিং প্রোগ্রামটা চালু হয়েছে। যে স্যার, আপনি কিছু বলতে চাইছেন আরো এই বিষয়ে? যদি এছাড়াও আমাদেরকে 3 দিনের যে ট্রেনিংটা দেওয়া হয় তাদের,
সেই ট্রেনিংয়ে আমাদের বর্তমানে একটা অনারেরিয়াম আমাদের কাজটা ছেড়ে আসছে এবং তার জন্য আমরা একটা অনারেরিয়াম দিয়ে থাকি, ঠিক আছে। আর শেষ দিনে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হয় এবং গিফট আমরা কিছু সামান্য দিয়ে থাকি পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে। আমরা তাদের একটা মানে প্রত্যেক দিনে লাঞ্চের ব্যবস্থা ছিল, সেদিন একটা ভালো খাওয়া দাওয়া, গিফটের ছিল, আইটেম ছিল এবং অনারিয়াম তো আমরা 3 দিনের জন্য তাদের প্রোভাইড করাই হয়েছিল। আচ্ছা, যাই হোক, তার মানে এটা বোঝা গেল যে এই ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে তারা উপকৃত হচ্ছেন এবং ভবিষ্যতেও হয়তো আপনারা প্ল্যান করে রেখেছেন যে এই ধরনের অনুষ্ঠান বা প্রোগ্রাম যাতে আপনারা করতে পারেন। সেটা শুধু এই বিল্ডিংয়ে বলে নয়, বিভিন্ন জায়গায় মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ধরনের ট্রেনিংগুলো করানো হচ্ছে। মানে সেটা শুধু এই বিল্ডিংয়ে বলে তো না, বিভিন্ন জায়গায় হয়তো হচ্ছে, বিভিন্ন ব্লকে, বিভিন্ন প্রতিটি ডিস্ট্রিক্টেই হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এইচএসের তরফ থেকে। নমস্কার। তো ভিডিওটা পুরো দেখলেন, কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। আজকের মতন এতটুকুই, নমস্কার।